একটা বাড়ি, সে বাড়ির পেছনে হচ্ছে তাদের পারিবারিক কবরস্থান, যে কবরস্থানে বিগত 6 মাস ধরে কারো ছায়া পড়েনি। অর্থাৎ সেই সময়টুকুর মধ্যে সে বাড়ির কেউ একবারের জন্য যাননি সেই কবরস্থানে। ঝোপ জঙ্গলে ছেয়ে গেছে পুরো কবরস্থান। একদিন এক লোক নিয়োগ করা হলো সেই কবরস্থান পরিষ্কার করার জন্য, আর সেদিনেই সেই কবরস্থানে পাওয়া যায় নতুন একটা রহস্যময় কবর। যে কবরটা খোঁড়া হয় আনুমানিক মাসখানিকের মধ্যেই, একেবারে তাজা একটা কবর। কিন্তু কবরটা কার, সেই ঘটনায় শুনতে যাচ্ছেন ম্যাড মেমোরিজের আজকের 89তম এপিসোডে। আমি জুয়েল আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে যিনি শেয়ার করলেন, ওনার নাম হচ্ছে ইকবাল হোসেন। ঘটনাটা ওনার দাদার জীবনে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ইকবাল ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন আজকের ঘটনায়। 1980-র দিকে দাদা তখন কাপড়ের ব্যবসা করতেন। বেশ ভালোই চলছিল সেই ব্যবসা, বেশ অর্থকড়িও কামালেন, বিয়ে শাদিও করলেন বেশ ধুমধাম করে। কিন্তু এত অর্থকড়ি থাকার পরেও দাদার পরিবারে কিন্তু সুখটা নেই। দাদা দাদির বিয়ের বয়স তখন চলছিল 7 বছর। তখনও তারা কোনো সন্তানের মুখ দেখতে পারলেন না। একটা সময় সেই সংসারে ঝগড়া অশান্তি ছাড়া আর কিছুই রইল না। তারপরেও দাদার পরিবার থেকে দাদার উপর যতই চাপ আসুক না কেন, দাদা কিন্তু দাদিকে ছাড়লেন না বা দ্বিতীয় কোনো বিয়েতেও রাজি হলেন না। সেই ঝগড়া অশান্তির মধ্যেই চলতে লাগলো সংসার। দাদা প্রতিদিন সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথেই চলে যেতেন ওনার এক বন্ধুর বাড়িতে। বাসায় ফিরে ঝগড়া অশান্তি ভালো না লাগায় বেশ কিছুটা সময় সে বন্ধুর সাথে কাটিয়ে বেশ রাত করেই বাড়ি ফিরতেন। দাদা যে বন্ধুটির সাথে মিশতেন, ওনার ব্যাপারে বলতে গেলে বলা যায় উনি একটু অন্যরকম জীবনযাপন করতেন। সব সময় ধ্যান তপস্যায় ডুবে থাকতেন, নিজ বাড়িতেই পড়ে থাকতেন সব সময়। তিনকুলে তার কেউ নেই, বিয়ে থাও করেননি। এলাকার সবার মতে উনি জিন সাধনা করতেন। এলাকার লোকজন সহ দূর দূরান্ত থেকে নানা লোক ওনার কাছে আসতো তাদের নানা সমস্যা নিয়ে। ওনার নাম আর খ্যাতি ছিল মানুষের মুখে মুখে। এমনও ঘটনা শোনা যায় যা অবিশ্বাস্য। একটা বাচ্চা মেয়ে ভীষণ অসুখে পড়ল, কোনোভাবেই সুস্থ করা যাচ্ছে না। এমনকি হসপিটালে নেওয়ার পর ডাক্তারদের তত্ত্বাবধানে বেশ কিছুদিন রাখার পরেও ডক্টররা তাকে মৃত ঘোষণা করল। বাচ্চাটাকে বাড়ি আনার পর সেই বাড়ির কেউ একজন দাদার সেই বন্ধুকে নিয়ে আসলেন সেই বাড়িতে। সব ঘটনা শোনার পর দাদার সেই বন্ধুটি প্রথমে রাজি হলেন না, জানালেন ওনার পক্ষে আর কিছুই করার নেই। তারপরেও বাড়ির সবার মনে বিশ্বাস উনি কিছু একটা করতে পারবেন। অবশেষে বাড়ির মহিলাদের কান্নার কাছে নতি স্বীকার করে তিনি সেই বাচ্চাটাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে দরজা আটকে দিলেন। ওদিকে এলাকার সব লোকজন এসে হাজির সেই বাড়ির সামনে। বেশ কিছুক্ষণ পর দাদার সেই বন্ধুটি বাড়ির দরজা খুলে মেয়েটাকে হাঁটিয়ে সবার সামনে নিয়ে আসলেন। সেই ঘটনার পর অনেকে তার ব্যাপারে অনেক কথা বললেও কিন্তু কারো পক্ষে তাকে আর অবিশ্বাস করার কোনো জোর রইল না। উনি কাজ ছাড়া কারোর সাথে তেমন কথাবার্তা বলতেন না, তাই গ্রামের সবাই প্রয়োজন ছাড়া ওনাকে সব সময় এড়িয়ে চলতেন। বলা যায় তার এই বিচিত্র জীবনযাত্রায় গ্রামের সবাই তাকে ভয় আর সম্মান করতেন, কারণ উনি উপকার ছাড়া কোনোদিন কারো ক্ষতি করেননি। দাদা যদিও তার এই বন্ধুর ব্যাপারে সবই শুনেছেন, কিন্তু কখনো উনি চাক্ষুষ দেখেননি, তাই এসব ব্যাপারে উনি বিশ্বাসও করতেন না। তারপরেও দাদা সবসময় সে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় ঘুরে ফিরেই তার ব্যক্তিগত জীবন বা গোপন পেশাটা সম্পর্কে জানতে চাইতেন। অর্থাৎ সত্যি কি ও জিন নিয়ে কাজ করে, জিন কি মানুষের সমস্যার সমাধান করতে পারে কি? কিন্তু বন্ধু সবসময় এই প্রসঙ্গটা আসলেই নীরব ভূমিকা পালন করতেন, হ্যাঁ বা না কিছুই বলতেন না। এরপর প্রতিদিন দাদার নানামুখী প্রশ্নে একদিন সেই বন্ধুটি স্বীকার করলেন ওনার সাথে জিনের সম্পর্কের কথা। কথাটা শোনা মাত্রই দাদা বন্ধুকে
নিজের একান্ত কথাটা জানালেন। বললেন, তুই তো অনেকের জন্য অনেক কিছু করিস, আমার জন্য কিছু একটা কর না। এত বছর হলো কিন্তু সন্তানের মুখ তো দেখতে পেলাম না। ওদিকে ঘরে চরম অশান্তি, দেখ না যদি আমার জন্য কিছু একটা করা যায়। বন্ধুটি তখন দাদাকে বললেন, আমি তোর ব্যাপারে সবই জানি, কিন্তু স্রষ্টা যা করেন তাই মেনে নেওয়া উচিত। উনি সবই জানেন, সবই বুঝেন। উনি চাইলে হবে, উনি না চাইলে হবে না। একটা অসুস্থ মানুষকে সুস্থ করা তা এক জিনিস, সমস্যায় পড়া মানুষকে মুক্ত করা তা অনেকের দ্বারাই সম্ভব, কিন্তু একটা জীবন থেকে জীবন সৃষ্টি করা ওটা সরাসরি স্রষ্টার হাতে। তখন দাদার যে পরিস্থিতি, সে পরিস্থিতির মধ্যে এত সব যুক্তিতর্ক দাদার মাথায় ঢুকলো না। এরপর বেশ কিছুদিন চলে গেল। প্রায় সময় দুজন গল্পের ফাঁকে দাদা সুযোগ পেলেই বন্ধুকে যেতে ধরেন। অবশেষে দাদার পিড়িতে বন্ধুটি কথা দিলেন উনি ব্যাপারটা দেখবেন। সাথে সাথে দাদা বন্ধুকে জড়িয়ে ধরেন, কারণ দাদার বিশ্বাস বন্ধু কিছু একটা করবেনই ওনার জন্য। তার প্রায় সপ্তাহখানিক পর দাদা আবারও বন্ধুকে মনে করিয়ে দিলেন। সেদিন উনি দাদাকে অনেকভাবে বোঝালেন, কিন্তু দাদা কোনোভাবেই বুঝতে চাইলেন না। আসলেই দাদার দোষটাও বাকি, যার ব্যথা সেই বোঝে। দাদার মাথায় তখন একটা সন্তান ছাড়া পৃথিবীতে আর কিছুই চাওয়ার নেই। তারপর দাদার বন্ধুটি দাদাকে বললেন, তাহলে তাই হোক, তোর ঘরে সন্তান আসবে, কিন্তু কথা দে খুব সাবধানে থাকবি, নইলে কিন্তু বিপদ। কারো কাছ থেকে সহজে আর কোনো উপকার নিবি না জীবনে। এরপর বছর ঘুরতেই আমার বাবার জন্ম হলো। আবার হাসি খুশিতে ভরে উঠল দাদার সংসার। 5 বছরের মধ্যেই দাদার সংসারে 3টা ছেলে মেয়ে। এরই মধ্যে ওনার সেই বন্ধুটি বাড়ি ঘর ছেড়ে চলে গেলেন আল্লাহর পথে। আর যাওয়ার সময় উনি দাদাকে আবারও স্মরণ করিয়ে দিলেন, উনি যেন জীবনে কারো কাছ থেকে সহজে কোনো উপকার না নেন। কিন্তু দাদার সুখটা বেশি দিন রইল না আর। সে বছরে হঠাৎ পরপর দাদার বাবা মা মারা গেলেন কিছুদিনের মধ্যেই। আর এরই মধ্যেই দাদা ব্যবসায় বড় ধরনের একটা লস খেলেন। দিনে দিনে ধার দেনা বেড়েই চলছে, কিন্তু দিন যায় সেই ব্যবসা আর কোনোভাবেই উঠছে না। ওদিকে ধার দেনাও শোধ করা যাচ্ছে না। একটা সময় পাওনাদাররা বেশ চাপ দিতে থাকলো, কয়দিন আর বুঝ দিয়ে রাখা যায়। একদিন সব পাওনাদাররা এসে বাড়িতে হানা দিল, আর তাদের হুমকি ধামকিতে বাড়িতে থাকাটা ওনার পক্ষে এক প্রকার দায় হয়ে ঠেকল। চরম একটা অশান্তির মধ্য দিয়ে জীবন পার করছিলেন, আর সেই কঠিন পরিস্থিতির চাপে চিন্তা করলেন, এর থেকে উনি নিজেকে শেষ করে দিলেই হয়তো ওনার পরিবারটা বেঁচে যায়। উনি তখন একা একা একটা আলাদা রুমে ঘুমাতেন। রাতে তো ঘুম হতোই না, জেগে জেগে রাত পার করতেন। সে রাতে উনি বেশ রাত করে বিছানায় শুলেন। শুয়ে শুয়ে আগামী দিনগুলোর চিন্তায় বিভোর। নানা চিন্তা করতে করতে একসময় চোখ দুটো বুজে এলো। সেদিন ঘুমের মধ্যেই একটা স্বপ্ন দেখলেন। একটা কণ্ঠস্বর ওনাকে বলল, ওনার এই দুর্বিষহ জীবন যদি উনি কাটিয়ে উঠতে চান, তাহলে ওনার রুমে টেবিলের উপর রাখা ব্যাগ থেকে উনি টাকা নিয়ে খরচ করতে পারবেন, তবে এর বিনিময়ে ওনাকে কিছু একটা দিতে হবে। দাদা তখন ধরফর করে উঠে বসলেন বিছানায়। কতক্ষণ ঘুমালেন মনে করতে পারলেন না। সজাগ হতেই ওনার নাকে বাড়ি খেলো একটা সুগন্ধ। পুরো ঘরটা যেন মৌ মৌ করছে সেই গন্ধে। মনে মনে চিন্তা করলেন, এই গন্ধ আবার কোথা থেকে আসলো, এবং সাথে যেন একটা উত্তেজনা কাজ করতে থাকলো। ধরধর করে ঘামছেন। চোখটা চলে গেল কোনায় থাকা টেবিলটার দিকে, যদিও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। চিন্তা করলেন, আসলেই কি টেবিলের উপর কোনো ব্যাগ রাখা আছে? হেসে উঠলেন মনে মনে, স্বপ্ন তার এই দুর্যোগ সময়ে তামসা করছে বুঝি। হঠাৎ টের পেলেন গলাটা যেন শুকিয়ে যাচ্ছে, পানি খাওয়া দরকার। টেবিলের উপর পানি রাখা আছে। উনি বিছানা থেকে উঠে লাইট জ্বালিয়ে টেবিলের দিকে তাকাতে ওনার বুকের মধ্যে যেন হাতুড়ে পেটা শুরু হলো। দেখতে পেলেন একটা ব্যাগ, বেশ পুরনো, পড়ে আছে টেবিলের উপর। কিন্তু উনি ঘুমানোর সময় তো টেবিলের উপর কোনো ব্যাগ দেখেননি। তাহলে আস্তে আস্তে ব্যাগটার কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে ব্যাগটা খুলতে দেখলেন ব্যাগের মধ্যে কারি কারি টাকা। স্বপ্ন দেখছেন না তো? মনে করলেন ওনার স্মৃতিশক্তি বুঝি কাজ করছে না আর। ব্যাগটা রেখে পানি খেয়ে আবারও বিছানায় শুয়ে পড়লেন। লাইটটা জ্বালানোয় রাখলেন। বারবার শুয়ে শুয়ে বিছানা থেকে তাকাচ্ছেন সে ব্যাগটার দিকে।
চিন্তা করতে লাগলেন এসব হচ্ছেটা কি ওনার সাথে। বাকি রাত দু চোখ আর এক করতে পারলেন না, তাকিয়ে থাকলেন সারাক্ষণ সেই ব্যাগটার দিকে। পরের দিন ভোরেই উনি ব্যাগটা লুকিয়ে ফেলেন, আর সেই টাকা থেকে সব পাওনাদারদের হিসাব চুকিয়ে বাকিটা ব্যবসায় লাগালেন। আর হুড়হুড় করে ব্যবসাটা আবারও বাড়া শুরু হলো। প্রায় বছর খানেক পর দাদার অবস্থা তখন ফুলে ফেঁপে একাকার। এলাকাতে ওনার বেশ নাম ডাক পড়ে যায়। এরও প্রায় বছর খানেক পর হঠাৎ ঘুমের মধ্যে দাদা সেই কণ্ঠস্বরটা আবারও শুনতে পেলেন। সেই কণ্ঠস্বরটা দাদাকে তখন জানালো, এখন তো তোর সব সমস্যার সমাধান, এখন সময় হলো আমার নেওয়ার, তুই রাজি কিনা। এতদিন পর দাদার মনে পড়ল সেই রাতের কথা। দাদা রাজি হলেন এবং জিজ্ঞেস করলেন উনি কী চান। তারপর সেই কণ্ঠস্বরটা যা চাইল তা ছিল দাদার সম্পূর্ণ কল্পনার অতীত। উনি ভয়ে শিউরে উঠলেন, ঘুমের মধ্যেই গুমড়ে কেঁদে উঠলেন, থরফর করে উঠে বসলেন বিছানায়। ওনার দু চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কাঁপছেন থরথর করে। মধ্যরাত, শুনশান নীরবতা, বাইরে ঝিঝি পোকার ডাক। পাশে তাকিয়ে দেখলেন দাদি ঘুমিয়ে আছে বেঘোরে। ভয়ে দাদা পাথর হয়ে আছেন, ঘেমে ভিজে একাকার। দাদা আবার ঘুমাতে গেলেই আবারও সেই কণ্ঠস্বরটা দাদাকে শাসালো। দাদা যদি কথার বল খেলাপ করেন তাহলে দাদাকেই চুকাতে হবে এই ঋণ। দাদার মনে এবার ভয়ের পরিবর্তে একটা জেদ কাজ করল। আর না করেই বা উপায় কি? কোন বাবাই বা চাইবে তার প্রথম সন্তানকে কারো হাতে তুলে দিতে? অর্থাৎ সেই কণ্ঠস্বরটা দাদার বড় ছেলের জীবনটা চাচ্ছে। দাদা জানালেন তার কোনো সন্তান তো দূরের কথা, এই পরিবারের কারো অমঙ্গলেই হতে দিবেন না উনি ওনার জীবন থাকতে। তখন সেই কণ্ঠস্বরটা দাদাকে বলল, তাহলে তাই হোক, তোর জীবনটাই নিয়ে নিব। এরপরের ঘটনাগুলো বেশ হৃদয় বিদারক। কিছুদিনের মধ্যেই দাদার মাথা খারাপ হতে শুরু করলো। কাউকে যেন চিনতে পারতেন না, কারো সাথে কোনো কথা নেই, বার্তা নেই, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন। মাঝে মাঝে বিড়বিড় করে শুধু একটা কথাই বলতেন, না, আমি আমার সন্তানকে কারো কাছে দিব না। প্রায় সময় বাড়ি থেকে বেরিয়ে যেতেন, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে খাবার খেতেন। জোর করে ওনাকে বাড়িতে নিয়ে আসা হলেও ফাঁক পেলেই বেরিয়ে যেতেন। ওদিকে দাদার ব্যবসা একেবারে শেষ পর্যায়ে। থাকার মধ্যে ছিল বাজারে একটা ছোট্ট দোকান দাদির নামে। দাদি সেই দোকান ভাড়া দিয়ে কোনোভাবে সন্তানদের বড় করতে লাগলেন। সেবার দাদা আবার বাড়ি থেকে উধাও। চারদিকে তার খোঁজ নেওয়া হলো, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক দিন খবর নেই তার। দাদা উধাও হওয়ার প্রায় মাসখানেক পর হঠাৎ এক দুপুরে দাদা বাড়িতে এসে হাজির। সেদিন বেশ সুস্থ লাগছিল ওনাকে, কিন্তু কারো সাথে কোনো কথা না বলে গোসল করে দুপুরে খেয়ে দিয়ে ঘুমালেন। বিকালে আর বাড়ি থেকে বের হলেন না। রাতে খেয়ে দিয়ে বারান্দায় বসে সেই প্রথমবার মুখ খুললেন দাদা। তখন যেন দাদা সবাইকে চিনলেন। দাদিকে ডেকে পুরো ঘটনাটা বলে ক্ষমা চাইলেন দাদির কাছে, আর দাদিকে বললেন তার সন্তানরা যেন তাকে ক্ষমা করে দেয়। এরপর একা একা একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লেন। পরদিন সকালবেলা অনেক বেলা হলেও দাদা তার রুমের দরজা না খোলায় অনেকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অবশেষে ঘরের দরজা ভেঙে ফেলা হয়। কিন্তু অবাক কাণ্ড, ঘরের ভেতর তো কেউ নেই, জানলাও আটকানো। তাহলে উনি গেলেন কোথায়? কিভাবেই বা গেলেন? সবাইকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে উনি যেন হারিয়ে গেলেন। এরপর ওনার দেখা আর পাওয়া যায়নি। দাদাদের বাড়ির পেছনে তাদের পারিবারিক কবরস্থান। বাড়ির কেউই সেখানে যায়নি অনেক দিন। দাদা নিরুদ্দেশ হওয়ার প্রায় মাসখানেক পর দাদি একদিন বাড়ির পেছনে যেতেই ওনার চোখটা গেল সেই কবরস্থানের দিকে। দেখলেন কবরস্থানটা বেশ জঙ্গলে ভরে আছে। উনি তখন একজন লোক লাগালেন যাতে জঙ্গলটা পরিষ্কার করে দেওয়া যায়। লোকটা ছিলেন দাদির আত্মীয়। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ লোকটা দৌড়ে এসে দাদিকে নিয়ে গেল সেই কবরস্থানে। আর কবরস্থানে যাওয়া মাত্রই দাদি যা দেখলেন তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। সেই কবরস্থানে বছর 3 মধ্যে কাউকেই কবর দেওয়া হয়নি, আর প্রতিটি কবরই দাদির চেনা। কিন্তু সেখানে দেখা যাচ্ছে নতুন একটা কবর। দেখে বোঝা যায় কবরটার বয়স আনুমানিক মাসখানেকের মতো। দাদির শরীরের শিরায় শিরায় যেন কাঁপুনি দিয়ে যাচ্ছে। উনি যেন বুঝতে পারলেন কবরটা কার।
মাথা ঠান্ডা রেখে দাদি লোকটাকে বললেন, থাক, যে ঘুমিয়ে আছে ওকে বিরক্ত করার আমরা কে। দাদি বিশ্বাস করতেন ওটাই হচ্ছে দাদার কবর, যাকে সেই কণ্ঠস্বর বা দাদি জিন মনে করেন সেই দাদাকে মেরে ফেলল। কেমন লাগলো আজকের ঘটনা? ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।